এই ইঁদুর, দাঁড়া রে দাঁড়া। আজকে তোকে খেয়ে আমি আমার ক্ষুধা মিটাবো। ম্যাও ম্যাও ম্যাও। দাঁড়া রে দাঁড়া, দাঁড়া বলছি। বিড়াল, আমাকে তাড়া করো না। আমি ইঁদুরের মতো দেখতে, কিন্তু আমি ইঁদুর নই। আমাকে তুমি খেতে পারবে না। তুমি আমার পিছু ছাড়ো, দয়া করে, দয়া করে ছাড়ো। প্রতিটা ইঁদুর শিকার হওয়ার আগে তোর মতোই বলে হ্যাঁ 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 হ্যাঁ। দাঁড়া রে দাঁড়া, দাঁড়া বলছি, নয়তো কিন্তু আমি খুব রেগে যাব। ম্যাও ম্যাও ম্যাও। বিড়ালটা এভাবে ইঁদুরটাকে তাড়া করতে থাকে। ছুটতে ছুটতে ইঁদুর সামনে থাকা একটা গর্তে প্রবেশ করে। ম্যাও ম্যাও ম্যাও। ইস, অল্পের জন্য ইঁদুরটাকে ধরতে পারলাম না। সামনে এই গর্তটা না থাকলে আজ ইঁদুরটা আমার পেটে চলে যেত। আমার দুর্ভাগ্য রে দুর্ভাগ্য। যাই যাই, অন্য কোথাও গিয়ে খাবার খুঁজি। এই বলে বিড়াল ওখান থেকে চলে যায়। একটা সাপ ইঁদুর তার সামনে দেখে বলতে থাকে, এ আমি কি দেখছি? আমার খাবার সোজা আমার গর্তে চলে এসেছে। হায় বিধাতা, এবার কোন বিপদে ফেসে গেলাম। তান্ত্রিক আমাকে কি বানিয়ে দিল। এই, কি ভাবছিস? আয় আমার কাছে আয়, আমি তোকে খাই। এই বলে সাপ ইঁদুরের দিকে এগিয়ে আসতে থাকে। এই দেখে ইঁদুর গর্ত থেকে বেরিয়ে পালাতে থাকে। এই, পালাচ্ছিস কেন? দাঁড়া, দাঁড়া বলছি। এই যা, বেচারি ইঁদুর পালিয়ে গেল। থাক, আমি বরং অন্য শিকার ধরে খাবো। সাপ এসব বলে আবারও তার গর্তে প্রবেশ করে। এদিকে ইঁদুর পালিয়ে একটা গাছের আড়ালে এসে আশ্রয় নেয়। বজ্জাত তান্ত্রিক আমাকে কোন বনে ছেড়ে আছে? এ বন যে আমার জন্য নিরাপদ নয়। এবার আমি কোথায় যাব? কেউ আমাকে সাহায্য করো। আমি যে ইঁদুর হয়ে আর থাকতে চাই না। কেউ নেই, আমাকে সাহায্য করার জন্য কেউ নেই। ইঁদুর এভাবে কান্নায় ভেঙে পড়ে। টুকি মা, তুই ঘরে পড়তে বস। আমি নদী থেকে পানি নিয়ে আসছি। নদী থেকে পানি নিয়ে এসে আমি খাবার রান্না করব। আচ্ছা ঠিক আছে মা, যাও। এই বলে টুকি ঘরে প্রবেশ করে পড়তে বসে। আর টুনি কলস নিয়ে নদীর দিকে চলতে থাকে। টুনি কিছু দূর যেতেই কান্নার শব্দ শুনতে পায়। টুনি কান্নার শব্দ অনুসরণ করে ইঁদুরের সামনে চলে আসে। এ কি ইঁদুর, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি ইঁদুর নই, আমি হলাম পরি। কি বলছো কি? তোমাকে তো ইঁদুরের মতো দেখা যাচ্ছে, তাহলে তুমি পরি হলে কি করে? আমি সত্যি পরি। আমাকে একটা দুষ্ট তান্ত্রিক জাদু করে ইঁদুর বানিয়ে বনে ছেড়াতে আছে। পাখি, তুমি কি আমার রূপ ফিরিয়ে দিতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। বলো, কি সাহায্য করব তোমাকে? কি করলে তুমি তোমার নিজের রূপ ফিরে পাবে? এই বনের গভীরে একটা নীলফুল আছে। ওই নীলফুল এনে আমার শরীরে স্পর্শ করতে পারলেই আমি নিজের রূপ ফিরে পাবো। তাই? তাহলে তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে ওই নীলফুল নিয়ে আসবো। বেশ পাখি, আমি এখানে অপেক্ষায় আছে। টনি আর কিছু না বলেই ইঁদুরের কথা মতো নীলফুলের উদ্দেশ্যে বনের গভীরের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টনি বনের গভীরে থাকা নীলফুলের গাছের কাছে চলে আসে। আর নীল সামনে আসে। ইঁদুর রূপে পড়ি, এ নাও, আমি তোমার জন্য নীলফুল এনেছি। আমি নিজের রূপ ফিরে পেয়েছি। এখন আমার খুব ভালো লাগছে। টনি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় সাহায্য করার জন্য। আজ তুমি না থাকলে আমি নিজের রূপ ফিরে পেতাম না। আমি তোমাকে উপহার দিব, তুমি আমার সাথে পরিরাজ্যে চলো। নানা পরি, এইটুকু উপকারের জন্য উপহার দেয়া লাগবে না। তোমাকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো তুমি লাগছে। অনেক ভালো টুনি, আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমাকে আমি উপহার দিবই দিব। টুনি, দয়া করে চলো আমার সাথে পরিরাজ্যে। এত করে যখন বলছো, তবে বেশ, চলো। পরি টুনিকে সাথে নিয়ে পরিরাজ্যের দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পরি আর টুনি পরিরাজ্যে এসে পৌঁছায়। পরি টুনিকে পরিরাজ্যের বাগানে নিয়ে আসে। আর বাগান থেকে একটা আম গাছ টুনিকে দিয়ে বলতে থাকে, টুনি, এই আম গাছটা আজ থেকে তোমার। এই আম গাছ জাদুই গাছ। তুমি এই আম গাছের কাছে টাকা পয়সা সোনা দানা যা চাইবে, এই আম গাছ তোমাকে তাই দিবে। সেই সাথে আম গাছ তোমাকে আমও দিবে। তাই? তোমাকে অসংখ্য ধন্যবাদ পরি। তোমার এই উপহার আমার অনেক পছন্দ হয়েছে। এবার তবে আমি আসি পরি। হ্যাঁ হ্যাঁ, যাও তবে, ভালো থেকো। টনি পরীর কাছে বিদায় নিয়ে আম গাছটা সাথে নিয়ে পরী রাজ্য থেকে সোজা বাড়িতে চলে আসে। তুমি এত দেরি করে ফিরলে কেন? তোমার এই দেরি করে ফেরার জন্য আজকে আমি স্কুল যাওয়া হলো না। দুঃখিত রে মা, আমি একটা পরীকে সাহায্য করতে গিয়েছিলাম, তাই ফিরতে দেরি হয়েছে। তুই মন খারাপ করিস না মা, কালকে সঠিক সময় স্কুলে যেতে পারবি। সে নয় বুঝলাম, তা তুমি কোন পরীকে সাহায্য করেছো? আরে আম গাছটাই বা কোথায় পেয়েছো?
শুনতে চাস? তবে শোন। টুনি এই বলে টুকিকে একে একে সব ঘটনা খুলে বলে। সব তো শুনলি, এবার লক্ষ্মী মেয়ের মতো এই আম গাছ উঠোনে রোপণ কর। আমার হাতে বেশি সময় নেই, আমাকে এক্ষুনি কাজে যেতে হবে। এমনিতেও কাজে যেতে দেরি হয়েছে, তার উপর আবার আরো দেরি করলে ইগলি দিদি রেগে যাবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি গাছটা এক্ষুনি রোপণ করছি। এসে পড়েছে নবাব জাদি। এই তোরা তো দেরি হলো কেন রে? হ্যাঁ, তুই জানিস না কাজে দেরি করে আসা আমি একদমই পছন্দ করি না। তোকে তো আমি আর কাজেই রাখবো না, চলে যা, লাগবে না তোর মতো কাজে ফাঁকি দেয়া কাজের পাখি। দিদি, একটা বিপদে আটকা পড়েছিলাম গো, তাই আজকে কাজে আসতে দেরি হয়েছে। তুমি আমাকে দয়া করে কাজ থেকে বের করে দিও না, এই কাজের জন্যই যে আমার সংসার চলে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, বের হয়ে যা বলছি। ইগলি টুনিকে অপমান করে কাজ থেকে তাড়িয়ে দেয়। টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে। এভাবেই দেখতে দেখতে দিন কেটে বনের বুকে রাত নেমে আসে। কাজটা মন খারাপ করে বসে থাকবে, একটা কাজ চলে গিয়েছে তো কি হয়েছে? কালকে তুমি নতুন কাজ খুঁজবে, এখন অনেক কাজ হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। ঠিক বলেছিস রে মা, চল ঘুমিয়ে পড়ি। ওরা মা মেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই রাত কেটে পরের দিন সকাল হয়ে ওঠে। টুনি টুকি ঘুম থেকে বাহিরে বেরিয়ে এসে অবাক হয়ে যায়। টুকি মা, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? হ্যাঁ মা, আমি তো তাই দেখছি। আমাদের এত ছোট আম গাছে কতগুলো আম ধরেছে, তবে এই আম গাছটা কালকে রোপণ করেছে। এসব কি করে সম্ভব মা? মারে, এই গাছটা জাদুই গাছ, এই জন্য মনে হয় এমনটা হয়েছে। কি সুন্দর পেকেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। দেখি তো একটা ছিঁড়ে কেমন লাগে খেতে। এই বলে টুকি যেই একটা আম ছেড়ে, ঠিক তখনই ছেঁড়া আমের জায়গায় আরেকটা আম প্রকট হয়। এই দেখে তো মা মেয়ে আরো বেশি অবাক হয়ে যায়। এই আম গাছে আম তো সারা জীবনে শেষ হবে না, তোমাকে আর অন্যের বাসায় কাজ করতে হবে না মা। এখন থেকে তুমি এই গাছে আম বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবে। হ্যাঁ রে মা, যা ঘর থেকে একটা ঝুড়ি নিয়ে আয়, এক ঝুড়ি আম নিয়ে বনে বিক্রি করে আসি। টুনির কথা মতো টুকি ঘর থেকে ঝুড়ি নিয়ে আসে। আম নিয়ে যাও, আম পাকা পাকা আম, মিষ্টি মিষ্টি টাটকা আম। দিদিরা দাদারা জলদি এসো, জলদি এসো, আম নিয়ে যাও আম। কিরে টুনি, তুই আমের ব্যবসা ধরেছিস? বাবা, তোর আমগুলো তো অনেক সুন্দর পাকা পাকা। এমন সুন্দর আম আমি তো আগে কখনো দেখিনি। দে দে, আমাকে 3 কেজি আম দে। হ্যাঁ হ্যাঁ দিদি, দিচ্ছি। টনি টিয়েকে আম দেয় আর টিয়ে আম নিয়ে টাকা দিয়ে চলে যায়। এভাবে একে একে বনের সবাই টনির কাছ থেকে আম কিনে নেয়। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। টনি আম গাছের আম বিক্রি করে বেশ ধনী হয়ে যায়। একদিন, টনি, তুই তো রাতারাতি অনেক ধনী হয়ে উঠলি। হ্যাঁ দিদি, এই সব আমার আম গাছের ফলের জন্য হয়েছে। তোর আম গাছটা অনেক লক্ষ্মী রে, কত ছোট বয়সে সারা বছর আম দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। শুধু কি তাই, আমার আম গাছটা লক্ষ্মী, পাশাপাশি জাদু শক্তিও জানে। আম গাছ আমের পাশাপাশি সোনা দানা টাকা পয়সা সবকিছু দিতে পারে। ও মা, তাই? শোন টনি, কোনোদিন বিপদে পড়লে তোর আমের গাছের দান দিয়ে আমাদেরকে একটু সাহায্য করিস। আচ্ছা ঠিক আছে দিদি, অবশ্যই সাহায্য করব। কাকুলি টনি এভাবেই গল্প করতে থাকে। এদিকে ইগলি বাইরে থেকে টনি আর কাকুলির সব কথা শুনে বেশ লোভে পড়ে যায় আর বলতে থাকে, এই আম গাছের এত ক্ষমতা, এই আম গাছটা আমাকে আজ রাতে চুরি করতে হবে, আর এই আম গাছ চুরি করে আমি কোটিপতি হয়ে যাব। যেই কথা সেই কাজ। ইগলি রাতের আধারে চুপি চুপি টনির বাড়িতে আসে আম গাছ চুরি করার জন্য। আজ থেকে এই আম গাছ হবে আমার, আর গরিব টুনি আবার আগের মতো গরিব হয়ে যাবে। এইভাবে হাসতে হাসতে ইগলি যে আম গাছে হাত দেয়, ঠিক ইগলির হাত আম গাছে আটকে যায়। একে কি আমার হাত যে আটকে গেল? হেমা, গাছ থেকে হাত ছাড়তে পারছি না কেন? হায় হায় রে, এবার কি হবে আমার? এই গাছ ছাড়, আমার হাত ছাড় বলছি। টুনি রে, আমাকে বাঁচা। ইগলির চিৎকারে টুনি টুকির ঘুম ভেঙে যায়। ওরা মা মেয়ে বাইরে বেরিয়ে আসে। একে ইগলি দিদি, তুমি এখানে এত রাতে কি করছো? আর এভাবে হাত দিয়ে আম গাছ ধরে রেখেছো কেন? টনি বোন রে, আমি লোভে পড়ে তোর আম গাছ চুরি করতে এসেছিলাম, আর চুরি করতে ধরে তোর আম গাছের সাথে আটকা পড়েছি। আমাকে ক্ষমা করে দে বোন, বাঁচা আমাকে।
তুমি আমাকে সামান্য দেরি করার জন্য কাজ থেকে বের করে দিয়েছিলে আর আজ লোভে পড়ে এসেছো আম গাছ চুরি করতে। ক্ষমা নেই, তোমার কোনো ক্ষমা নেই। বন্ধে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দে। ক্ষমা যে মহৎ গুণ। নাই, মাসি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাচ্ছে, তাকে ক্ষমা করে দাও। আচ্ছা বেশ, আমার মেয়ের কথায় তোমাকে ক্ষমা করে দিলাম। গাছ, এই লোভিকে ছেড়ে দাও। টুনির কথা মতো আম গাছ ইগলির হাত ছেড়ে দেয় আর ইগলি ওখান থেকে চলে যায়। এরপর অনেক দিন কেটে যায়। টুনি আম গাছের দানির সাহায্যে ওর মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন কাটাতে